সবাইকে স্বাগত জানাচ্ছি নিটোল টাটা ২১ রাতের আজকের আয়োজনটা আমরা সাজিয়েছি যে সুবিধাবাদের জালে আদর্শবাদ আটকা পড়ে গেল কিনা এই প্রশ্নটা দিয়ে। সত্যিকার অর্থে কি পড়ে গেল? প্রতি মুহূর্তে আমরা যারা রয়েছি আমাদের এই দেশে বা এই সমাজের মধ্যে আমরা হয়তো এটা অনুভব করতে পারছি। সেই জায়গায় কতটা আদর্শবাদ আটকা পড়লো, কতটা সুবিধাবাদীরা তাদের মতো করে সুবিধাটা ভোগ করলো, এবং যারা সুবিধাবাদী তারা কি আসলে ওই আদর্শবাদের যে সঠিক সংজ্ঞা সেটা থেকে সরে গিয়ে নিজেদের কর্মকাণ্ডগুলোকেই অনেক বেশি আদর্শবাদ হিসেবে মেনে নিয়ে এগোচ্ছেন কিনা এটাও জানতে হবে। এবং সেই জানার জায়গাটা থেকেই হয়তো উত্তরণের পথ খুঁজে পাওয়া যাবে। কারণ প্রায়শই যখন গণমাধ্যমে আমরা দেখি এখন বিভিন্ন জায়গায় যাদের যেটা দায়িত্বশীল পদে রয়েছেন এবং সেই পদে আসীন থেকে যেটা করবার কথা সেখান থেকে আসলে তারা সেটা করছেন না, সরে যাচ্ছেন। এবং যারা রয়েছেন একদম উত্তরসূরি তাদেরকেও কি শিখাচ্ছেন, তারা কি শিখছে অগ্রজ যারা রয়েছেন তাদের কাছ থেকে, তখন সমাজ কিন্তু বড় একটি বিপদের মধ্যে পড়ে যায়। সেরকম একটি বিপদের আশঙ্কা আমাদের সমাজে তৈরি হয়েছে এবং সেই জায়গাটা থেকে আজকের এই আয়োজন। আমি ফেরদৌসী আহমেদ থাকছি আপনাদের সাথে, আর যাদেরকে পেয়েছি আলাপ করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ডান থেকে আমি শুরু করি, বদিউর রহমান, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, মাঝে রয়েছেন ব্যারিস্টার ফারজানা এবং সর্বডানে রয়েছেন মজুমদার জুয়েল, জ্যেষ্ঠ সাংবাদিক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আমি নিঃসন্দেহে বদিউর রহমান আপনার কাছে তো শুনবই কতটা আটকা পড়ে গেল, কিন্তু প্রথম যে একদম চিত্র যেটা রয়েছে এখন গণমাধ্যমে উঠে আসছে সমাজের চিত্র, সেটা মজুমদার জুয়েলের কাছ থেকে একটু জেনে নিতেই চাই। কতটা দেখছেন যে আদর্শবাদ আটকা পড়ে গেছে? আদর্শবাদ আটকা একদম পুরোপুরি পড়েছে সেটা বলবো না, কিন্তু কেন জানি মনে হয় প্রায় অনেকখানি কমে গেছে। সমাজের একটা হয় কি, সমাজে যদি একদম আদর্শহীন হয়ে পড়ে একটা সমাজ, দেশ, রাষ্ট্র কোন টিকতে পারে না। কিছু না কিছু আদর্শবাদী মানুষ আছে বলে এখনো হয়তো সমাজটা টিকে আছে, বাট অধিকাংশ জায়গাতেই নষ্ট হয়ে গেছে। সেটা আপনি বলতে পারেন যে নষ্টটা হলো কি করে, সুযোগ পেলাম বলে। এখন সমাজে একটা বড় কথা চালু আছে যে সুযোগের অভাবে সৎ। একটা পোর্শন, 1% লোক এখনো সৎ আছে, আর 1% লোক আদর্শবাদ নিয়ে আছে, নেই যে তা না, কিন্তু সে পার্সেন্টেজটা কমে যাচ্ছে। সেটা আমরা মনে হয় সুযোগ করে দিয়েছি। আমরা বলতে রাষ্ট্র, সমাজ এবং আমাদেরকে যারা শেখাবে তারা আমাদেরকে এই সুযোগটা করে দিচ্ছে, এবং করে দেওয়ার কারণে এই আদর্শবাদটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং আদর্শবাদ নষ্ট হচ্ছে বলেই আমরা সুবিধাবাদকে জিন্দাবাদ বলছি। সুবিধাবাদ সবসময় জিন্দাবাদ হচ্ছে, যখন ধরা পড়ছে তখন গিয়ে আবার মুর্দাবাদ হয়ে যাচ্ছে। দেখেন পলিটিক্যাল পার্টিগুলোতেও ইদানিংকালে একটা কথা খুব প্রচলিত, হাইব্রিড। কাকের অভাব নাই, মানে ভাত ছেটালে কাকের অভাব হয় না। পলিটিক্যাল পার্টি যদি বলে যে আমাদের, ধরেন নর্মালি কিন্তু বলে না, কোনো নেতার বিরুদ্ধে হঠাৎ করে একটা অভিযোগ এলো, সে যেই করুক, দুদক করুক, গণমাধ্যম করুক, তখন পলিটিক্যাল পার্টিগুলো দায়িত্ব নিয়ে বলে যে এটা কোত্থেকে এসছে আমি জানি না, এটা হাইব্রিড, কোনো কারণে ঢুকে পড়েছে। তাহলে এই দায়টা কার? ঢুকবে কেন? আপনারা যারা দায়িত্বশীল পদে আছেন তারা তো ঢোকার আগেই চেক অ্যান্ড ব্যালেন্সটা করা উচিত ছিল, তাই না? আমি অন্যান্য জায়গায় বলি যে শিক্ষাটা আমাদের কোত্থেকে হয়, একদম প্রাইমারি লেভেল, মাধ্যমিক লেভেল, তারপরে তো সমাজ, পরিবারটা সবার আগে। পরিবার থেকে আমি কি শিখছি? আমার বাবা, আমার বাবা যখন আমাকে ধরেন মাসে আমার কামাই 70,000 টাকা, মাস শেষে আমাকে হাত খরচ দিচ্ছে 1 লাখ টাকা, তখন তো আমার প্রশ্ন করা উচিত। বা প্রশ্ন যদি নাও করি, আমার মধ্যে তো সেই আদর্শবাদ কি জন্ম নেবে? কোনোভাবেই না। এবং আমি যখন দেখছি আমার পরিবারের, আমার যিনি পরিবারের কর্তা, তিনি আমাকে এইভাবে হাত খরচ দিচ্ছেন, তখন তো আমি আমার মতো আদর্শবাদে বড় হব না, আমি সুবিধাবাদ নিয়েই জন্ম হব। এবং শেষ পর্যন্ত তার কাছে ডেফিনিশনটা তো ওই সময় থেকে আলাদা হয়ে গেল। অবশ্যই শেষ পর্যন্ত বাবা যখন ধরা পড়বে, তখন সাম্প্রতিক সময়ে বাবাকেও অস্বীকার করার মতো অবস্থা হয়ে যায়, তাই না? মেয়ে বলছে বাবাকে দেখে নেবে, আবার বাবা বলছে এটা আমার ছেলে না। এই মানে আদর্শবাদগুলো না হারিয়ে যাচ্ছে কেন যেন সব জায়গা থেকে। তো আমার মনে হয় পরিবারটা সবার আগে জরুরি। পরিবার, শিক্ষা। পরিবার যদি আমাকে ওই আদর্শবাদটা শিক্ষা না দেয়, আমি তো সুবিধাবাদী হয়েই জন্ম নেব। এরপরে শিক্ষকের কাছ থেকেও যদি আমি আদর্শবাদটা না পাই, আমি তো সুবিধাবাদ হবই। শিক্ষককে ভয় দেখিয়ে, টাকা দিয়ে, যেভাবেই হোক ক্লাসে উপস্থিত না হয়েও আমি যখন পরীক্ষার টেবিলে বসতে পারছি, পরীক্ষায় ভালো মতো না লিখেও আমি যখন এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠে যাচ্ছি, তখন আমার মধ্যে আদর্শবাদ আসবে কোত্থেকে? কোনো কারণ নাই।
এবং সেই যখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, সেই যখন ধরেন দেশের একটা বড় জায়গায় যাচ্ছে যে কোনোভাবেই হোক, এই যে প্রশ্ন ফাঁসের মাধ্যমে প্রশ্ন হাতে পেয়ে বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করে সে যখন ডক্টর বদিউর রহমানের মতো এনবিআর চেয়ারম্যান হচ্ছে, তখন তার কাছ থেকে আপনি আদর্শবাদ আশা করবেন? আমি ডক্টর বদিউর রহমানের নামটা উল্লেখ করলাম কারণ তিনি রাষ্ট্রের একটা বড় প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে ছিলেন। তিনি যদি আদর্শবাদ নিয়ে ওই জায়গাটা না এসে তার ট্রান্সফারের বিরুদ্ধে দাঁড়িয়ে যে আমার কোনো দোষ নেই, আমাকে কেন ট্রান্সফার করেছেন, আমি চাকরি করব না, ওইটুকু গুর্দা কতটা লোকের আছে, সেই আদর্শবাদটা যদি তৈরি করতে না পারেন, অবশ্যই সুবিধাবাদের জালে, সুবিধাবাদের আড়ালে আমরা সবাই ডেবে যাব। আমরা সবাই আসলে ডুবেই যাব, ব্যাপারটা সেরকমই দাঁড়াচ্ছে। বদিউর রহমান, আপনার কাছে আসি তাহলে। সুযোগ থেকে সুবিধা, এই যে শব্দগুলো, সুযোগটা পাচ্ছি বলে আমি সুবিধাবাদী হয়ে দাঁড়াচ্ছি, না পেলে আমি তখন কিছুটা হলো চাপে পড়ে আদর্শবাদের জায়গাটা হয়তো থাকছি, কারণ আমি সুযোগটা পাইনি। সুযোগটা কারা দিচ্ছে? ধন্যবাদ। এগুলো, এই শব্দগুলো, টার্মগুলো যে সুযোগ পাচ্ছি তাই সুবিধাবাদে যাচ্ছে, এগুলো কিছুই অ্যাবসলিউট না। টাইম অ্যান্ড স্পেসের মধ্যে এগুলো ব্যাখ্যা চেঞ্জ হয়ে যায়, ডেফিনিশন চেঞ্জ হয়ে যায়। যে মূল্যবোধ হয়তো আমরা 50-এর দশকের শেষে, 60-এর দশকে দেখেছি, সেটা এখন মূল্যবোধে হয়তো পড়ব না, সেটা ভিন্ন হয়ে যাবে। এই যে ইনি বলছিলেন যে টাকা, ছেলেকে কত টাকা খরচ করতে দিচ্ছে, অ্যাকাউন্টেবিলিটি পরিবার থেকে আসছে না। তো আমি এখানে আমার নিজেরটা অভিজ্ঞতা বলি। 1 নম্বরে পরিবার আদর্শবাদের জন্য প্রথম সূতিকাগার বলতে পারেন, যাই বলেন, পারিবারিক পরিমণ্ডলটার থেকে অনেকেই পরে মাধ্যাকর্ষণ শক্তিকে ডিঙ্গিয়ে মঙ্গলে চলে যাবে, চাঁদে চলে যাবে, সেটা রেয়ার, কিন্তু বেশিরভাগ মাধ্যাকর্ষণ শক্তির টানে মাটির দিকেই থাকবে এবং সেটা জন্ম হবে পরিবারে। আমি চরফ্যাশন কলেজ ভোলা, যে এক সময়, যে এখন তো এমপিএসের মন্ত্রীও ছিল, উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী, জ্যাকবের আব্বা প্রিন্সিপাল ছিলেন নজরুল ইসলাম সাহেব, খুব ভালো মানুষ ছিলেন। তো ওখানে চাকরি করার সময় আমার বেতন ছিল ইংলিশের প্রফেসর হিসাবে 600 টাকা। তো নজরুল ইসলাম স্যার আমাদের বলতেছিলেন যে, প্রফেসর সাহেব, প্রফেসর মানে কি, আমার প্রফেসর সিরাজ ইসলাম চৌধুরী বললেন যে, আমি কত বছর পরে প্রফেসর, এখনও হই নাই, আর তুমি মাস্টার্স পাস করার আগে প্রফেসর হয়ে গেলা। বলে, স্যার কোথায় চরফ্যাশন কলেজ, কোথায় ঢাকা ইউনিভার্সিটি, আপনি মিলাবেন না। 600 টাকা বেতন পাওয়ার পরে 100 টাকা আব্বার জন্য মানি অর্ডার করেছিলাম, যে বেতন পেলাম প্রথম, আব্বাকে একটু টাকা পাঠাই। আমাকে কিন্তু ওটার হিসাব দিতে হয়েছে। আব্বা পাল্টা চিঠি লিখলেন, বেতন কত পেয়েছো, আমার জন্য 100 টাকা কীভাবে পাঠাইলা, চলো কীভাবে। ছোট্ট জিনিস, সে সেকেলে কথা। আমাকে উত্তর দিয়ে ব্যাখ্যা করতে হয়েছে যে, হ্যাঁ 100 টাকা আপনার জন্য পাঠাইলাম, 200 টাকা এখানে এক প্রফেসরের বাসায় আমি পেইং গেস্ট থাকি, তাকে দিলাম, 100 টাকা বন্ধুবান্ধবের সাথে আড্ডার জন্য রাখলাম, আর 200 টাকা আমি মাস্টার্স পরীক্ষার কিছু বই কিনবো রাখলাম। এই যে ছোট্ট জিনিসটা আপনাকে হিসাব দেখাতে হয়েছে। হিসাব দেখা, কারণ আব্বা তো তার যুক্তি হলো, আমার তো টাকার দরকার নাই, কিন্তু তুমি বেতন পেয়ে আমাকে পাঠাইলে কীভাবে। এক। দ্বিতীয় জিনিস হলো আপনার পরিবারের মধ্যে, পরিবারে যখন ধর্মীয় আবহ থাকবে, এটা কেউ ডিজন করতে পারবে না। আপনার একটা নিয়ম মানতে হবে, সেটা আপনি আল্লাহ বলেন, খোদা বলেন, ঈশ্বর বলেন, গড বলেন, যেভাবে বলেন, একটা কিছু মেনে চলতে হবে। যেভাবে বলে টোটাল কোনোটা না মানলে আপনার কোনো ডেফিনিশন থাকবেন না। তো সেইটুকু আমরা পরিবারের মধ্যে পাই। শিক্ষক পরিবারের সন্তান, সকালে উঠে মায়ের যে কড়া অনুশাসন ছিল, নামাজ না পড়লে বাপের শাস্তি, বাদ বন্ধ। মানে অর্থাৎ সৃষ্টিকর্তার ভয়টাকে আপনি প্রাধান্য দিচ্ছেন এক্ষেত্রে। একটা যে কোনো সৃষ্টি থেকে শুরু করে সৃষ্টিকর্তার ভয় চাইতে, আমি তো আল্লাহ চাইতে আমার মাকে বেশি ভয় করতাম সেই সময়, কারণ আল্লাহ তো আমাকে নারকেলের সরা দিয়ে মারতে আসবে না, কিন্তু নামাজ না পড়লে মা তো নারকেলের সরা দিয়ে মারবে। তো মার যে কন্টিনিউয়াস মনিটরিং, এই শীতের সময়ও এই উজু করছস, নামাজ পড়ছস, তো এখন মাকে তো সামনে, আল্লাহকে তো সামনে পাই নাই, মারবে না। ওই যে শাসনটা, একটা শিক্ষা, একটা বেস তৈরি করা, সেটা হইল। তারপরে বদলাই যান, এবার রেপিড অন্যখানে চেঞ্জে চলে আসি। যে একটা ছেলে লন্ডনে মানুষ হয়েছে ছোটো থাকতে থেকে, সে এত বেশি স্মার্ট যে ভালো টাকা পয়সা সব করেছে। এখন আরেকজন পিএইচডি করা, ডক্টরেট করা, তো এখন ডক্টরেট সাহেবের শেলিকা দেখে এই ছেলেটার পছন্দ হয়েছে।
বিয়ে করার জন্য। তা এখন ওই মেয়ের বাবা জিজ্ঞেস করে, বাবা তুমি তো ডক্টরেট বড় জামাই, আমার এই ছেলেটা কী? তো ছেলেকে জিজ্ঞেস করার পর সে বললো যে আমার তো এরকম ডক্টরেট কিছু নাই, আমি সামান্য MA TRIC লন্ডন। এখন শ্বশুর এটা বুঝে না, মেয়ের বাবা স্মার্ট ছেলে, টাকা পয়সা আছে, সেখানকার সব কিছু আছে, আদর্শবাদ কোথায় কে কীভাবে নেবে এটার জন্য এটা বলতেছে। তো যিনি ডক্টরেট করলেন PhD সাহেব, তাকে জিজ্ঞেস করলো, বড় জামাই তো তোমারটা তো বুঝি তুমি ডক্টরেট করেছো, এ তো MA TRIC লন্ডন কি? এ তো বুঝতেছে না, না বুঝে তার দৈন্যতা প্রকাশ করতেছে না, বললো যে MAটা তো মাস্টার অফ আর্টস, আর TRIC লন্ডন আরেকটা ডিগ্রি। পরে যখন বিয়ে হয়ে গেল, কথাবার্তা অনেক পরে এই তার স্ত্রী টের পাচ্ছে যে তাকে তো MA পাসও মনে হয় না। পরে জিজ্ঞেস করলো যে তুমি কি আসলে কি বললে? বলে যে আমি মিথ্যা বলিনি, তোমাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু ডক্টরেটের ভাড়া হতে পারবো না। আমি ম্যাট্রিক পাস করেছি লন্ডন থেকে, ওই ম্যাট্রিকটাকে আমি বানান করেই বলছি MA TRIC আর লন্ডন থেকে করেছি। এখন আপনি আদর্শবাদ কোনটা নেবেন, সুযোগ কোনটা নেবেন? এই যে সুযোগে যাচ্ছে, ওর দরকার, অথবা সে কায়দা করে সেভাবে মোল্ড করে নিয়েছে। এখানে সুযোগ পেলেই যে কেউ আদর্শবাদের বাইরে চলে যাবে এমন কথা নয়। আমরা অনেক সময় বলি দেয়ার ইজ গ্রে এরিয়া বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, চুল কালোর থেকে সাদা হওয়ার আগে একটু ধূসর হয়, বাট দেয়ার ইজ নো গ্রে এরিয়া বিটুইন অনেস্টি অ্যান্ড ডিসঅনেস্টি। আইডিয়ালিজম এবং তার বিপরীতের মধ্যে কোনো গ্রে এরিয়া নাই। এখানে আপনি নিজের সুবিধার জন্য ব্যাখ্যা দিতে পারবেন, আমি আমার সুবিধার জন্য ব্যাখ্যা দিতে পারবো। আমরা সবসময় প্রত্যেকে নিজটাকে জায়েজ করি। আমি স্কুলে পড়ার সময় হরলিক্স কিনেছি স্কলারশিপ টাকা দিয়ে, তো আমার প্রথম মনে হইলো হরলিক্সটা আমি 1 চামচ খাবো শুকনো। কেউ আমাকে নিষেধ করছে না, কিন্তু আমি নিজকে জাস্টিফাই করতেছি যে আল্লাহ এক, অতএব 1 চামচ খেলাম, কিন্তু আমার মনে হচ্ছে আরেক চামচ খাবো। এবার নিজেকে অযথা দরকার নাই, ও আল্লাহর সাথে রসুল আছে না, তাহলে আরেক চামচ খাবো। আবার আমার মনে হচ্ছে এবার আল্লাহ নামাজে তো কমপক্ষে 3 বার তসবিহ পড়তে হয়, রুকুতে সেটা আমি আরেক চামচ খাবো। নিজে জাস্টিফাই করে যেটাকে কেউ সুযোগ বলবে না, সেটা তার অধিকার বলবে। যে ঘুষ খাচ্ছে সেও মনে করে এটা তার হক। যে পিউরিটান হবে, অনেস্ট হবে, দুইটার মধ্যে একটু ডিফারেন্স থাকবে। অনেস্টি এবং পিউরিটানিজমের মধ্যে একটু তফাৎ থাকে। তাহলে সেই জাস্টিফাই করবার প্র্যাকটিসটা আসলে পরিবার থেকে আসে, এটা মজুমদার জুয়েলও বললেন, আপনিও যুক্ত করলেন। ব্যারিস্টার ফারজানা, আপনার কাছে আসতে চাই। আপনি তো আইনের সাথে রয়েছেন, আইনের লোক, পাশাপাশি গবেষণা তো করছেন। সেইখানে কি মনে হয় আদালত যে জায়গাটা সর্বোচ্চ একদম আদর্শিক চর্চার যাচাই বাছাইয়ের জায়গা, যেখানে আসলে নানান ইস্যুতে যাচাই বাছাই করা হয় কে কতটা আদর্শ থেকে বিচ্যুত হলো কি হলো না, সেই জায়গায় কতটা হয় আদর্শিক চর্চা সত্যিকার অর্থে? এটা তো শুধু আপনি আদালতকে একতরফা ভাবে বলে দিলে সবগুলাই আসবে। জি হ্যাঁ, এটা আসলে ওভারঅল সামগ্রিক পরিপ্রেক্ষিতে দেখতে হবে। এখানে আইনজীবী, আদালত বা ডক্টর, প্রশাসন যদি বলেন, সাংবাদিক বলেন, কেউ বিচ্ছিন্ন নাই সমাজ থেকে, নিঃসন্দেহে নয়, কিন্তু সবাই সমাজের অংশ এবং সমাজের অংশ হিসেবেই দেখতে হবে। কোন সেক্টর আমরা যদি দেখি, আপনার টিআইবির রিপোর্টও বলছে যে বাংলাদেশের প্রায় 70% মানুষ যখন কোথাও কোনো সেবা প্রতিষ্ঠানের সেবা নিতে যান, সেখানে তাকে ঘুষ দিতে হয়। তো আমরা আদর্শের কথা কেন বলছি? চারদিকে যখন আমরা দুর্নীতির নানা ধরনের খবর পাই, তখনই আমরা এই আদর্শের কথাটা বলি, তাই তো? সেই প্রেক্ষিতেই এই আলোচনা। তো এটাতেই বোঝা যায় আসলে সামগ্রিকভাবে যে আপনি যখন সেবা নিতে যাচ্ছেন, 70% মানুষকে যদি কোনো না কোনোভাবে, দুর্নীতি শুধু এটা না, দুর্নীতি আপনি টাকা দিলেই, ঘুষ দিলেই যে দুর্নীতি হয়ে গেল তা না। দুর্নীতি হচ্ছে আপনি আপনার যেই দায়িত্ববোধ, আপনার যেই কর্তব্য, সেটা আপনি পালন করছেন না, অফিসে দেরি করে যাচ্ছেন, সেটা দুর্নীতি। আপনি প্রতারণা করছেন কারোর সাথে, সেটা দুর্নীতি। আপনি যদি প্রতিষ্ঠান বলেন বা রাষ্ট্রের কোনো ইসে বলেন, সম্পদ বলেন, সেটা নিজ কাজে ব্যবহার করছেন নিজের সুবিধার জন্য, বা রাষ্ট্রের যে ক্ষমতা আপনার উপর দেওয়া হয়েছে সেটা আপনি নিজ সুবিধার জন্য ব্যবহার করছেন, সেটাও দুর্নীতি। তো এই জায়গাটা যদি আপনি চিন্তা করেন, তাহলে তো আসলে মনে হয় আশেপাশের অনেকেই দুর্নীতিগ্রস্ত। কারণ নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করলে তখন কিন্তু অনেক কিছু সহজ হয়ে যায়। আপনি আপনার অবস্থান থেকে যদি দায়িত্বে সচেতন হন, আপনার কাছে যিনি সেবা নিতে আসবেন তিনি সেবা পাবেন। তো ঘুষটা তো কেউ এমনি দেয় না, নিশ্চয়ই ওই পরিস্থিতি অনেক জায়গায় ক্রিয়েট করা হয় সেই জন্য।
তো যাই হোক, যেটা বলছিলাম যে আমার তো পূর্ববর্তী দুইজন বক্তা বললেন পরিবারের সাথে সাথে আমি মনে করি যে রাষ্ট্রেরও একটা ভূমিকা রয়েছে এখানে। আমার যদি চারদিকে যদি আমি দেখি যে না, আইন অনেক কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে, আমি সচেতন হব, তাই তো? এবং আমার মনে হয় যে আইন সম্পর্কে সচেতনতা, সাথে কঠোরভাবে দমন করা, এবং সেই সাথে পারিবারিক শিক্ষা এবং আমাদের শিক্ষা জীবনে আমরা কী শিখে আসছি, এটা একটা সম্মিলিত প্রয়াস। এককভাবে কোনোটা দিয়ে আপনি আদর্শের চর্চাও করতে পারবেন না, দমনও করতে পারবেন না। আপনার কাছে যেটা জানতে চাচ্ছি আর একটু স্পষ্ট করি, পরিবারের আলোচনাটা হয়েছে যে একদম মায়ের সেই নারকেলের শলার বাড়ি যেটা বললেন, সেখান থেকে শুরু হয় মানুষের আদর্শবাদটা ভেতরে ধারণ করার, চর্চা করার, লালন করার, সেটা তো শুরুটা হয়। তারপর সেখান থেকেও যদি বিচ্যুতি ঘটে, সব শেষে গিয়ে আমি যদি কোনো অন্যায়ের সাথে জড়াই, আমি যদি কোনো দুর্নীতি করি, মানুষের শেষ একদম আশ্রয়স্থল থাকে যে আদালত তাকে, মানে আমার বিরুদ্ধে যদি সেই দুর্নীতিটা করা হয় বা আমার সাথে অন্যায় করা হয়, আমি বিচারটা পাবো, আর যিনি করেছেন তাকে শাস্তি নিশ্চিত করা হবে। পরিবারের একদম শুরুর আলোচনাটা হয়েছে, আমি একদম শেষ জায়গাটা থেকে আবার এখন সুনির্দিষ্ট আলোচনা শুরু করছি। আপনি পরিবার শুরু করে শেষ যাবেন, মধ্যবর্তী জিনিস দেখবেন না, তাহলে হবে না। আমি মধ্যবর্তী শুধু সাংবাদিক বলিনি, এখানে দেখতে হবে আপনি সমাজ ব্যবস্থার কথা। সমাজ ব্যবস্থাটাকে আমরা এমন করেছি যে আমরা মনে করি যার টাকা আছে, ক্ষমতা আছে, তিনি সমাজে একটা ভালো অবস্থানে আছেন, ওটাই সাকসেস। আমরা এই জিনিসটাকে কিন্তু প্রতিষ্ঠিত করে ফেলেছি। আপনি দেখেন, আমরা একটা গরু কিনলে কেউ কত বড় কিনছে সেটা সোশ্যাল মিডিয়াতে না দেখা পর্যন্ত কেউ শান্তি পায় না। একটা আপনি 1 লাখ টাকা দিয়ে নাকি মাছ কিনে, সেটাও নিউজ হয়। তো আমার কথা হচ্ছে, যখন আমরা সফলতাটাকে বা সমাজের মর্যাদাটাকে শিক্ষা না ভেবে, প্রকৃত শিক্ষা যেটা, সেটা না ভেবে আমরা যখন চিন্তা করি যে না, আমার অর্থ প্রতিপত্তি কতখানি, আমার ক্ষমতা কতখানি, সেটাই হচ্ছে একটা নির্ধারক মূল। হ্যাঁ, তো সেই জায়গাটা আমরা যখন চলে যাব তখনই কিন্তু প্রবলেমগুলো আসবে। আর এইখানে আদালতে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, আইনজীবীরাই সব করে দিবেন, ব্যাপারটা তো ওরকম না। মধ্যে তো অনেক কিছু আছে, আপনি তো রিপোর্ট করবেন পুলিশের কাছে, ওখান থেকে যায় অনেক কিছু জড়িত। তো সেই জায়গায় আদালত করছে না তা তো না, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি যেরকম বলছেন, তাহলে তো দেশই কলাপস করতো, চলতোই না। কিন্তু এখানে সবাই সবার সাথে সম্পৃক্ত, অনেক কিছু। তো চাইলেই শতভাগ সবসময় যে হয়ে যাবে তা না, আমাদের তো সেই সক্ষমতাও নেই। মামলার জট দেখেন আপনি, সেইখানে যদি দেখেন মামলার জটটা এখানে কেন, এত মামলা জমা পড়ছে কেন, নিশ্চয়ই এখানেও কোনো না কোনোভাবে কোনো ফাঁকফোকর আছে বলেই পড়ছে। তো কোনো কিছুই আসলে একটার আরেকটার বাইরে না। পরিবার যেরকম সম্পৃক্ত, সমাজ সম্পৃক্ত, আমার রাষ্ট্রের ব্যবস্থাও কিন্তু নিঃসন্দেহে সম্পৃক্ত। এবং আমি আলাদাভাবে কোনো দৃষ্টিকোণ দিয়ে, বিশেষ কোনো দৃষ্টিকোণ দিয়ে দেখছি না, কিন্তু আত্মসমালোচনাটা আমরা নিজেরা করতে চাই, শুনতে চাই। সেখানে আপনি যেহেতু আইনের মানুষ, ওই জায়গাটাও শুনতে চাচ্ছিলাম, কারণ ঢালাওভাবে নিঃসন্দেহে সব আইনজীবীরাই একদম আদর্শবাদ নিয়ে কাজ করেন না। যদি সেটা করতেন তাহলে আর এইভাবে যারা একদম এই যে একটা র‍্যাপ সং হয়েছে, সেটাও হয়তো হতো না, কারণ সেটা নিয়ে এখন কথা হচ্ছে। পর্যন্ত সেখানে আত্মসমালোচনাই শুনতে চাই আমি। বললেন তো ব্যারিস্টার ফারজানা, সাংবাদিকদের কথাটাই শুনতে চাই। আমরাও সঠিকভাবে কাজ করছি বলে আমি মনে করি না, একদমই না, একদম স্ট্রেট ওয়ে। এখন এটার পিছনে কিছু কারণও আছে। কারণটার সবচেয়ে বড় কারণ কি, আমাকে কাজ করতে দেয়া হচ্ছে কি না, এটাও একটা বড় প্রশ্ন। আবার ধরেন কেউ কাজ করছে, আবার তাদেরও কিছু এজেন্ডা আছে কিনা, সেটা নিয়েও প্রশ্ন থাকে। হ্যাঁ, তো এখন আমরা যখন সাংবাদিকতা শুরু করি, তখনকার সময় আর এখনকার সময় একটা বড় ফারাক তৈরি হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে, আগে যখন প্রফেশনাল জার্নালিজম যা বোঝায়, সেটি আমরা যখন করতাম, আমাদের সংবাদপত্রের মালিকরা কারা ছিল? মানিক মিয়ার মতো মানুষ, আহমদুল কবিরের মতো মানুষ। হ্যাঁ, এরা ছিলেন সংবাদপত্রের মালিক। এখন মালিকানা হয়ে গেছে কর্পোরেট হাউসের হাতে। সো একটা কর্পোরেট হাউস যখন একটা মিডিয়া হাউসের মালিক হচ্ছেন, তখন তার কিছু অবশ্যই সমস্যা আছে। তার ব্যবসা বাণিজ্য করতে হয়, তার কিছু নিউজের জন্য যদি তার উপরে চাপ পড়ে, হ্যাঁ অবশ্যই এজেন্ডা থাকে, তার প্রতিষ্ঠানের উপর চাপ পড়ে, তার ব্যবসায় চাপ পড়ে, সেটি তো সে দায়িত্বটা নিতে পারবে না, তার পক্ষে সম্ভব না। এবং এটা কিন্তু, এটার পিছনে আরও বড় কারণ আছে। ধরেন একটা প্রতিষ্ঠান, একটা মিডিয়ার মালিক, তার অন্য প্রতিষ্ঠানে হয়তো 50,000 মানুষ কাজ করে। আমার একটা নিউজের কারণে তার বড় প্রতিষ্ঠানে যদি বড় ধরনের একটা প্রভাব পড়ে, সেটি তো উনি এই দায়িত্বটা নিতে পারবেন না। তো সেই জায়গাটায় আমাদের আসলে ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা। আমাদের বাংলাদেশে এখন প্রফেশনাল জার্নালিস্টরা প্রতিষ্ঠানের মালিক হতে পারছেন না। এটার অনেক কারণও আছে, কারণ সাংবাদিকদের পয়সা নেই, টাকা নেই, যে কারণে তারা ইনভেস্টর হিসাবে দাঁড়াতে পারছে না। তো তারা মুখাপেক্ষী হচ্ছে, যে কারণে আসলে সাংবাদিকরা একদম সঠিকভাবে মন খুলে সব কিছু করতে পারছে এটা আমি বলবো না। কিন্তু তার মধ্যেও
কিছু যে পারছে না তা কিন্তু না, কিছু না পারলে কিন্তু এগুলো বেরোতো না। আজকে আবিদ আলীর কথা আপনি বললেন, এর আগে ডক্টর বেনজিরের কথা বলেন, এগুলো কিন্তু মিডিয়ারই মানে বের হলো কি করে যদি না হতো রিপোর্ট, যে সেখান থেকে কিন্তু বেরোচ্ছে। তো হ্যাঁ, আমরা হয়তো 100টা করতে পারিনি, 5টা তো পারলাম, সেটিকেও তো আমাদেরকে অবশ্যই পেট্রোনাইজ বা প্রশংসা দেওয়া উচিত। সবাই করছে না, এটা অবশ্যই বলবো না সবাই করছে, করতে পারছেও না। আমাদের যে অনুসন্ধানের কাজগুলো বলি না, আমরা বিভিন্ন জায়গায় অনুসন্ধান করতে গিয়ে আমরা নানা ধরনের চাপের মুখে পড়তে হয়। এই কারণে সব সাংবাদিক এরকম করতে পারছে, ভালোভাবে কাজ করতে পারছে তা কিন্তু না। তবে আমরা যখন জার্নালিজম পড়েছি, শুরু করেছি, তখন আমাদের যারা বস ছিলেন তাদেরকে দেখেছি তারা কিভাবে, তখন কি চাপ ছিল না? অবশ্যই ছিল। যুক্তি দিয়ে এবং তাদের সেই ভয়েস দিয়ে সেটিকে তারা একটা কন্ট্রোলের জায়গায় রাখতে পেরেছিলেন বলে একটা সময় হয়তো অনেক ভালো সাংবাদিকতা হয়েছে। এখনও যে হচ্ছে না তা না। তবে টেলিভিশনের কথাগুলো একটু আলাদা, কারণ টেলিভিশনগুলো না এখন কেন জানি পিআর সাংবাদিকতা হয়ে গেছে প্রায়। মন্ত্রীদের বক্তব্য, প্রধানমন্ত্রীর বক্তব্য, বিরোধী দলের বক্তব্য, এছাড়া তেমন কিছু আছে বলে আমার খুব একটা চোখে পড়ে না। অনুসন্ধানটা কমে যাচ্ছে, এটা বলছেন? খুব কমে যাচ্ছে। সেটার নানা কারণও আছে, কারণ চারিদিকে এত চাপ, চারিদিকে এত হামলা, এগুলো আসলে সহ্য করে একটা সাংবাদিক, ধরেন আমাদের সাংবাদিকরা কয় টাকা বেতন পায়, পরিবারের দায়িত্ব নিতে হয় তাকে, যে সাম্প্রতিককালে কতগুলো হামলার ঘটনা ঘটেছে, তাদেরকে তাদের প্রতিষ্ঠান দেখভাল করছে সেটাও আপনি বলতে পারছেন না। তো একটার সাথে একটা রিলেটেড, এ কারণে হয়তো তারা সঠিকভাবে কাজ করতে পারছে, আমি এটা বলবো না, কিন্তু সাংবাদিকরা চেষ্টা কিন্তু করছে। সেখানেও কি তাহলে আদর্শবাদটা আটকা পড়ে গেল কিনা, এই অর্থেই প্রশ্নটা রাখতে চাই, যে যারা ভালো কাজ করছেন বা সেই অনুসন্ধানী একদম সেই প্রতিবেদন তৈরি করছেন তারা তো চাপে রয়েছেন। আবার হামলার কথাও আপনি বললেন, সেই হামলার জায়গাটায় তারা সত্যি আরও নিরুৎসাহিত হচ্ছেন কিনা, বিরতিটা নিয়ে এসে আপনাকে ছোট্ট করে শুনতে চাই। সম্মানিত দর্শক, নিটোটার 21 রাতে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি শেষ করে আবারও আসবো এই আলোচনায়, সাথেই থাকবেন। ফিরে এলাম নিটোল টাটা 21 রাতের আজকের আয়োজনে। সুবিধাবাদের জালে আদর্শবাদ কতটা আটকা পড়লো, এই আলোচনাটাই মোটা দাগে করছি। সেখান থেকে সুনির্দিষ্ট কিছু জায়গায় আমরা আলোচনাটাকে নিয়ে যেতে চাচ্ছি। মজুমদার জুয়েল, আপনাকে তো প্রশ্নটা করেই রেখেছিলাম যে তারা আসলে কতটা নিরুৎসাহিত হচ্ছেন, যারা আদর্শবাদের লালন করছেন, চর্চা করছেন, অবশ্যই নিরুৎসাহিত হচ্ছেন। কেন নিরুৎসাহিত হবেন না? এবং একটা সময় গিয়ে হয় কি, আদর্শবাদের বিভিন্ন ধরনের কাজ করতে গিয়ে যখন দেখছে যে তার সিনিয়ররা বা তার প্রতিষ্ঠান থেকে সাপোর্ট করছে না, সে সেভাবে কাজ করতে পারছে না, তখন সে হাল ছেড়ে দেয়। অনেক সাংবাদিক আছে এখন হাল ছেড়ে দেয়া, এই কারণে পিআর সাংবাদিকতা বেড়ে গেছে এখন। তো পিআর সাংবাদিকতা যখন বেড়ে যাবে তখন বুঝতেই হবে যে এখানে কিছু কিন্তু আছে। সেখানে যদি ওই যে আমি একটা কথা এর মধ্যে বলি যে আইন চোখ বাঁধা, রাষ্ট্রের কিন্তু চোখ বাঁধা না, সবসময় দেখে। যেমন সাংবাদিকের যারা জুনিয়র সাংবাদিক, আমার উপরে অনেকেই আছে, তাদের চোখ তো বাঁধা না। আমি যদি সেখানে একটা আদর্শবাদ থেকে বেরিয়ে গিয়ে সুবিধাবাদে যাই, তাদের চোখে ধরা পড়ার কথা, ধরা পড়লে আমাকে শাস্তি দেওয়ার কথা, এবং আমি শাস্তি পেলে আমার পাশে সাথে নিচে যারা আছে তারা সেটা ভয় পাবে, তখন আর সুবিধাবাদের দিকে যেতে পারবে না, আদর্শটা টিকিয়ে রাখার চেষ্টা করবে। সাংবাদিকতা, তারপরে আমলাতত্ত্ব, আইনজীবী, বিচারপতি, বিচারক, চিকিৎসক, এদেরকে যদি আদর্শের মধ্যে না রাখা যায় না, সমাজ কোনোভাবে টিকবে না। এবং সমাজে এই ক্ষতটা তৈরি হয়েছে এই কারণে, এর আদর্শ থেকে ছুটে যাচ্ছে কেন জানি। এই আদর্শটাকে আসলে স্টাবলিশড, এখন ওই যে মানে কি মুখের কথায় চিরা ভেজে না, শুকনা কথায় চিরা ভেজে না, চিরা যদি না ভেজে তাহলে একটু পানি ঢালতেই হবে, মানে শক্ত হতে হবে। শক্ত যেমন ইদানিং শুরু হয়েছে, এই শক্তটা আরও না ব্যাপক হতে হবে, তাহলে একটা ভয়ের জায়গা থেকে হলো আদর্শবাদের মধ্যে ইদানিং শুরু হয়েছে, এটা আপনি বললেন। কারণ আমি যদি দেখি মজুমদার জুয়েল শাস্তি পাচ্ছেন, তাহলে আপনার সেই অনুযোগ হিসেবে আমি কিন্তু ওইটা করবার কোনো সাহসই দেখাবো না, বরঞ্চ আপনিও আদর্শবাদে যাবেন, আমিও আপনার পেছন পেছন সেই জায়গাটা যাব। বদিউর রহমান, আপনার কাছে আসতে চাই, ইদানিং শুরু হয়েছে, সেই শুরুর জায়গাটা কতটা আসলে শাস্তি দেয়া বা তাদেরকে ধরপাকড় বা নানান কিছু, তাদের তথ্যগুলো তুলে নিয়ে আসা, আপনার দৃষ্টিতে কতটা শুরু হয়েছে? ওনারা দুইজনেই তো সুন্দর করে বললেন অবস্থাগুলো, যে মূল্যবোধ পরিবার থেকে শুরু হওয়ার পরে শিক্ষকের ব্যাপার আছে, এরপরে সমাজ জড়িত আছে, রাষ্ট্র ব্যবস্থা জড়িত আছে, কোনোটাই ফেলে দেওয়া যাবে না। নৈতিকতা, ধর্মের ব্যাপারটা তো আছে।
এখন আমাদের যেটা সিস্টেম হয়ে গেছে এখন ম্যাটেরিয়ালিস্টিক অ্যাডজাংস, ভোগবাদী সমাজের মধ্যে আমরা অনেক নিয়ম নীতি মানতেছি না। যেটা আগেও একটু ওনারাও বললেন, সেটা হলো যে সমাজ, রাষ্ট্র কি ভূমিকা রাখছে, দুর্নীতি বা এই সুবিধাবাদ সুযোগগুলো কোথায় যাচ্ছে। মোটামুটি তিনটা দাগে যদি আপনি ভাবেন, যে প্রথমটা তো হইল নৈতিকের কথার প্রশ্ন, যে আমি ধর্মীয় অনুভূতির সহিত নিয়ম মাফিক চলবো কিনা, বিবেকের অনুশাসন মেনে চলবো কিনা। কারণ সৃষ্টির মধ্যে সবাই কিন্তু ভালো, যে চুরি করে সেও বুঝে জানে এটা খারাপ করছি। হ্যাঁ, বিবেকটা সবার কিন্তু ক্লিয়ারেন্স দেয়া আছে। কোরআন শরীফের উপর পা রেখে যখন মসজিদের ঘড়ি চুরি করে, সে বুঝে এটা খারাপ কাজ করছে, তাহলে বিবেকের অনুসরণ মানছে না। ওটা যদি মানে সবাই, তাহলে কোনো আইন লাগে না। তাহলে এর পরে আসবে কি, পরে আসবে আপনার সমাজ তাকে কতটুকু মানছে। যে কথা এই ম্যাডামও বললেন, সমাজ কিন্তু এখন দুর্নীতিবাজ বা পয়সাওয়ালা এদেরকে মেনে নিচ্ছে। আমরা আগে যেটা দেখেছিলাম ছোটো থাকতে, সামাজিক বিচার ব্যবস্থার মধ্যে একজন ঘুষখোর যদি চেনা যেত, তার ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠানে মোল্লা মৌলবি যেতে চাইতো না, সমাজপতি যেত না, বলতো যে ও ঘুষ খায়। এখন তো ডায়াবেটিসে পেট মোটা, ঘুষখোরকে ঘুষখোর বলিও না আমরা। না বলার দরকার নাই তো। এখন আগে পেট মোটা দেখলে বলতো যে এর তো নিশ্চয় ঘুষ খায়, নাহলে পেট মোটা কেন। আমি প্রথম চাকরিতে ঢুকার পরে আমাকেও জিজ্ঞেস করছে যে তলব কত পাও। গ্রামের মানুষ তলব বলে, বেতনকে তলব কত পাও, আর সাথে উফরি কত। তো এইগুলো আগে একটু মানিতা ছিল, মানতো, এখন সেটা নাই। এখন বরং যে চোর, ডাকাত, ঘুষখোর, তার কাছে মোল্লা বলিও বেশি যায়, কারণ হাদিয়া বেশি দিতে পারে, সে দানশীল হইতে পারে, এবং সে টাকার জোরে এমপি হয়ে যেতে পারে, পার্টির থেকে মনোনয়ন কিনতে পারে, কোথার থেকে কোন পাপলুয়ে সে এখানে এমপি হয়ে যাবে, তার বউকে করে ফেলবে, আরেকজনের বিরুদ্ধে এটা আমাদের আন্দোলনের ফসল বলবে, আবার তাকে পুষবে। এই যে অনেকগুলো কাজ করতেছে, সমাজ মেনে নিচ্ছে, কোনো দরকার নাই। একটা কি হামার তোমার গাড়ি নিয়ে গ্রামের রাস্তা যাচ্ছে, কোনো কাজে লাগে না, কিন্তু মানুষ হুমড়ি খেয়ে তারে সালাম দিচ্ছে, একটা কিছু আসলো। তো সমাজ মেনে নিলে আপনি থামাতে পারবেন না। এরপরে উপায় কি, রাষ্ট্রযন্ত্র, আইন আপনাকে ধরবে কি না। রাষ্ট্রের আইনের ফাঁক ফোকর দিয়ে তো সব পার পেয়ে যাচ্ছে, এবং পার পেচ্ছে। মাঝে মাঝে আমি ওই একটা টিভিতে বোধহয় বলছিলাম যে বেসকি একটা শব্দ আছে আমাদের নোয়াখালী, একটু বেসকি দে, ভয় দেখানো যায়, একটু বেসকি দিল। ওই যে বললেন না, মজুমদারের ধরলে আপনি একটু সমঝাবেন, একটু বেসকি। তো বেসকি দিতে গেলে কি হয়, কোনো এক সময় তো সম্রাটকে ধরবে, এনু, রুফন, জিকে শামীম, হ্যাঁ, তার সাবরিনা, ওই যে এটা কয়টা ধরবে, ধরে আসতে একসময় এটা থেমে যাবে, আরেকটা আসবে। এখন যেটা বললেন যে এখন আসলো, বেনজির নজির স্থাপন করছে, মতিউরের আছে, আমার উর রহমান আছে, তো সেটা করতে পারে, এটা করতেছে। এটা রাষ্ট্রযন্ত্র আসলে কি চাচ্ছে? রাষ্ট্র সভারেন আমরা পলিটিক্যাল সায়েন্সে বলি, আসলে সভারেন হইল গভর্নমেন্ট। রাষ্ট্র তো একটা অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত ধারণা। তাহলে আপনার সেই আঞ্চলিক ভাষায় ওইটাও একটু জানতে চাচ্ছি, এটাও কি সেই কোনো বেচকি টাইপের কি না, এরকম? আমি এখনো, আমি সবসময় আশাবাদী মানুষ তো, আর আমার চামড়াটা গন্ডারের চামড়া। ওই যে আজকে কাতুকুতু দিলে 7 দিন পরে হয়তো এটা টের পাবো। আচ্ছা, তো এই গন্ডারের চামড়া নিয়ে চলতে গেলে চট করে কমেন্ট করি না আমরা। এখন যে যতই লাফাক যে এটা হবে এটা হবে, কারণ প্রথম দিকে আপনি খেয়াল করছেন বেনজির বা 2-1 ধরা পড়ার পরে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদের কেউ কেউ এমনও বলেছে যে এখনও তো দোষ প্রমাণ হয় নাই, প্রমাণ না হওয়ার আগে দোষী বলা যাবে না, একেবারে মূল্যবান কথা। কিন্তু সাথে একটু বলল, ও তো ওই ইয়েতে ছিল, মিশনে ছিল, জাতিসংঘে ছিল, তো কত টাকা কোথায় পাইছে, এই জাতীয় কথাগুলো বলাই হইল আশকারা দেওয়া। আপনার এত বলার দরকারটা কি? দুদক ধরতেছে, আইনে আদালতে যাবে, হবে। এখন এটা বলে দিলে তো একটু লিডিং কোশ্চেন হয়ে যায়, তাহলে কাগজ প্রডিউস করা যাবে, কত আয়টা দেখানো যাবে। আমি এখনও এটাগুলোকে বেসকি হিসেবে রাখতে চাইব, তার কারণ রাষ্ট্রের ফাঁক ফোকর থেকে যারা বেঁচে যাচ্ছে, আমাদের দুর্ভাগ্য। আপনি দেখেন রাষ্ট্রের ফাঁক ফোকর কী হয়, ইনস্টিটিউশনগুলিকে, দেশের 1 নম্বর পদ কি, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। আমরা এমন এক দেশ, আমাদের রাষ্ট্রপতি দুর্নীতির জন্য জেল খেটেছেন, আছে না একজন, জি, হাজী মোহাম্মদ এরশাদ। জি। তারপর 2 নম্বরে কে, প্রধানমন্ত্রী।
তিনি জেল খাটছেন বা আছে না, এখনও আছে, হ্যাঁ, বিএনপির চেয়ারপারসন এবং খালেদা জিয়া। তারপর 3 নম্বর ওয়ার্ড কে স্পিকার, তো স্পিকার জরিমানা দিল না, হ্যাঁ, মানে আমাদের ইতিহাসে আছে। আসেন না আপনি বিচারপতি আসেন, প্রধান বিচারপতি, আবার আসিব ফিরিব বলে চলে গেল দুর্নীতির জন্য, আসছেন না। আরও মজার জিনিস হইল, যিনি কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন সেই প্রধান বিচারপতি আবার চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছে না, মনে আছে বিচারপতি সাহেব? জি জি। তো এইখানে যখন ইনস্টিটিউশনগুলো চলে যায়, এই যে বাহিনী প্রধান, সেনাবাহিনীর প্রধান, ওদের ক্ষমতা ছিল, আগে বলতাম যে ওই যে পাকিস্তানে জাস্টিস কায়না কে বলছিল পাকিস্তান আর্মি নিজের দেশটা কেবল দখল করতে পারে, তো এনারা মার্শাল ল দিতে পারে। 3 বার আসে, জিয়াউর রহমান আসলো একবার বঙ্গবন্ধু হত্যার পরে, তারপরে এরশাদ আসলো, তারপরে মইনিউ আসলো, মার্শাল ল না বললেও 111 বলে আসলো। তো সেটা না হয় একভাবে আসে, কিন্তু বাহিনী প্রধান বা এর পাসপোর্টের মধ্যে বা এটা যেগুলো খবরে আসে, তাহলে একটা কি পর্যায়ে যায়। তারপরে বাহিনী প্রধান বেনজির যে নজির স্থাপন করতেছে, আমরা সবসময় বলি যে আমরা বে থাকলে আগে বলতাম কি বেআদব, আদব নাই, বেআক্কেল, আক্কেল কম, হ্যাঁ, এখন বেনজির তো নজিরে স্থাপন করতেছে। রাষ্ট্র, পলিটিক্যাল পার্টি, পলিটিক্স যদি রটেন হয়, এখানে আসতে হবে আপনাকে। পলিটিক্স ছাড়া আমাদের কোনো উপায় নাই, যে যতই বলুক লেফট রাইট করে যারা আসুক, দুজনের যুগী বাতেরে অন্য কোক, হ্যান করুঙ্গা তেন করুঙ্গা, গাছের রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে আদর্শিক চর্চা কতটা আছে, সেখানে আপনাকে আসতে হবে। পলিটিক্স যদি রটেন হয়ে যায়, সেখানে যদি এসব চলে, তখন আপনার অ্যামালগেমেট হয়ে যায়, সরকার এবং দল এক হয়ে গেছে। রাষ্ট্রের সভারেন্টি এখন দলের মধ্যে চলে গেছে, দলের মধ্যে গণতন্ত্র নাই। এবং গণতন্ত্র হয়তো কেউ উন্নয়নের গণতন্ত্র বলবে, কেউ এক ব্যক্তিক গণতন্ত্র বলবে। এক ব্যক্তিক গণতন্ত্রে একজনই সব কিছু, বাকিগুলো সব দোহারি, হ্যাঁ, ওই যাত্রাগানের দোহারির মতো সেটা করবে। এইখানে যদি সংস্কার না হয়, শক্ত না হয়, এই আমলা কামলা বাইরের এইগুলা ধরে আপনি সুবিধা করতে, এগুলা তো ওদের চাপ। আপনি এই পর্যায়ে আপনার বক্তব্যের 1 মিনিটের মধ্যে বেশ অনেকটাই বলে দিয়েছেন, এবং একদম ইতিহাস ধরে বাংলাদেশের সর্বোচ্চ বিভিন্ন যে পদগুলো রয়েছে তারা কিভাবে ধারাবাহিক দুর্নীতি দেশে হয়েছে সেটা তুলে ধরলেন। ব্যারিস্টার ফারজানা, আপনার কাছে আসতে চাই। তখন আপনি বলছিলেন যে আসলে এটা তো এই যে একদম সর্বোচ্চ জায়গাটায় যাওয়া, মানুষ একদম শেষ ভরসা হিসেবে আদালতে যে বিচার পাওয়া, সেটাও তো আসলে সমন্বিত একটি কাজ, অনেকভাবে আসতে হয়। সেখানে আমি যদি একটু আসি যে চার্জশিট সেই দাখিল করা বা তা সাক্ষী নানান কিছু যদি আপনি সমন্বয় করেন, আপনার দৃষ্টিতে কতটা পড়ে যে বিভিন্ন জিনিস আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এইটা আসলে যার বিরুদ্ধে যাচ্ছে মামলাটা কিংবা যার পক্ষে চলে যাচ্ছে তিনি আসলে অনেক দুর্নীতি করে বসে আছেন, কিন্তু তারপরে তার পক্ষে যাচ্ছে, এইটা কতটা আপনি দেখেছেন? এরকম তো আসলে অনেক কাজেই আমরা দেখতে পাই। আমি এরকম আইনজীবীও দেখেছি, দুঃখের সাথে বলতে হচ্ছে, আমি সবার কথা বলছি না ঢালাওভাবে। এখানে আমি 2-1 আইনজীবী দেখেছি, তিনি হয়তো প্রথমে বাদী পক্ষের ছিলেন, কোনো একটা সুবিধার কথা চিন্তা করে তিনি বিবাদীর পক্ষে চলে গেছেন, এরকমও দেখেছি। তো এটা আসলে কোনো আইনজীবী বলেন বা প্রশাসনের কর্মকর্তা বলেন, কেউ এই সমাজের বাইরে না, হ্যাঁ, এই রাজনীতি বা কোনো কিছুই যে কাউকে এফেক্ট করছে না, ব্যাপারটা ওরকম না, সবাই সব কিছুর সাথে জড়িত, রিলেটেড। তো আমি আরেকটা কথা তখন বলতে ভুলে গিয়েছিলাম, স্বজনপ্রীতির কথা। স্বজনপ্রীতিও কিন্তু দুর্নীতি, আমরা এটাকে আমরা মাথায়ই নিই না। আমরা স্বজনপ্রীতি করতে পারলে ভাবি একটা উপকার করলাম, তো অনেক ক্ষেত্রে এটা কিন্তু আসলে উপকার না, এটা হচ্ছে আপনি দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছেন, আদর্শ থেকে বিচ্যুত হচ্ছেন। তো এই জায়গাগুলো আমরা আসলে কতটুকু সচেতন, আমাদেরকে ওই শিক্ষাটা আমাদেরকে দেওয়া হচ্ছে কিনা। শুধু পরিবারের তো দায় রয়েছে, পরিবারও শিখবে কোত্থেকে, পরিবারের যারা সদস্য তারাও শিখবে কোত্থেকে। আমাদের প্রথম শিক্ষাটা হচ্ছে স্কুল থেকে, আমাদের পাঠ্যপুস্তকে সেটা কতখানি আনা হয়েছে দুর্নীতি বিরোধী। এবার কিন্তু আওয়ামী লীগের দেখলাম ইশতেহারে এসছে যে তারা দুর্নীতি বিরুদ্ধে পাঠ্যপুস্তকেও নিয়ে আসবেন। তো আমি আশা করি আসলে ওই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে নেক্সটে, যেন আমাদের শিশুরা যারা, শিক্ষক কি পড়াতে হবে, শিক্ষক হ্যাঁ সেটাই তো বললাম যে শিক্ষক পড়াবে নিশ্চয়ই, বই পুস্তকে থাকলে কিছু হলেও পড়াবে। দুঃখের ব্যাপার শিক্ষকরাও দুর্নীতিতে অনেকেই জড়িয়ে গেছেন। তো এই জায়গাগুলো আমাদের আসলে কোনো সেক্টরে যদি আমরা দেখি সব জায়গায় এরকম কেন হলো,
এটা তো একদিনে হয়নি। আমি বঙ্গবন্ধুর একটা উক্তি দিতে পারি এখানে। বঙ্গবন্ধুও কিন্তু ওনার সময়ে কিন্তু দুর্নীতি নিয়ে অনেক সোচ্চার ছিলেন এবং তিনি একটা পর্যায়ে বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের আসলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটা সামাজিক আন্দোলন না হলে দুর্নীতিকে আইনের মাধ্যমে প্রতিহত করা যাবে না। আমি এই কথাটাই নিয়ে আসলাম এই কারণে, এই যে আপনি আইনের প্রসঙ্গ আনছেন, শুধু আইন দিয়ে কোনো দেশে আপনি কন্ট্রোল করতে পারবেন না, দুর্নীতি বলেন বা অপরাধ বলেন। আইনের পাশাপাশি যেটা দরকার সেটা হচ্ছে একটা জনগণের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা, একটা গণ আন্দোলনের মতো যে না আমি দুর্নীতি করব না, হ্যাঁ কাউকে দুর্নীতি করতে দেব না। আমি ওটাই বললাম, তো নৈতিকতা থাকতে হবে, হয়ে যাচ্ছে, আমাদেরকে সেইখানেই তো রাশ টানতে হবে। তো সেইখানে ভূমিকাটা কার? সেইখানে ভূমিকা যেরকম পরিবারের সদস্যদের রয়েছে সেরকম রয়েছে রাষ্ট্রের, রাজনীতিবিদদের রয়েছে। এখন পরিবারের সদস্যরা, এই যে আমরা খবরগুলো দেখতে পাচ্ছি, একজন গাড়ি চালক তার বেতন কত এটা তো তার পরিবারের সদস্যরা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, তো এর বাইরে এই গাড়ি বাড়ি এত কিছু আসলো কোত্থেকে, সেটা কি কেউ কখনো প্রশ্ন করেছেন? নিশ্চয়ই তার পরিবারের সদস্যরা কেউ প্রশ্ন করেন না। আমি এখানে আরেকটু আপনার কাছে শুনি, যেহেতু আগের বক্তব্যে আপনি এটা উত্থাপন করেছিলেন যে সময় মতো অফিসে আসাটাও তো আমার দায়িত্ব। হ্যাঁ, না আসলে আমি তো অফিসে দুর্নীতি হচ্ছে, ওটাও আদর্শ বিচ্যুত হচ্ছে না। আমি বুঝি না, আমি প্রতিদিন অফিসে লেট করে আসি, আমার বাচ্চা কোত্থেকে শিখবে? আমি ওটাই বলছি, আপনি নিজেই তো মেইনটেইন করেন না। আমি কোথা থেকে সেটা জানবো? আমাকে যদি আমার অফিস ধরে যে তুমি দেরি করে আসছো, সেইটা আমার অফিস ধরে কিনা সেই চর্চাটাও কতটুকু? আমার মনে হয় অফিসগুলো আসলে, আপনি বেশিরভাগ অফিসে আমার মনে হয় ধরে, বিশেষ করে প্রাইভেট যেগুলো আছে সেক্টরগুলো, সময় মতো যাচ্ছে কিনা, সময়টা মেইনটেইন করে বের হচ্ছে কিনা। প্রাইভেট সেক্টরগুলোতে আমার মনে হয় আমাকে ধরে না, ব্যাপারটা তো এরকম দাঁড়িয়েছে দেশে। হ্যাঁ, এরকম অনেক ক্ষেত্রে তো আছে, না থাকলে তো আমরা আসলে এটা নিয়ে আলোচনা করছি না, আছে বলেই আমি আলোচনাটা করছি। তো সেই জায়গাটায় আমি বলছি যে আমি কি আমার শুধু বলছি তো রাষ্ট্রের কথা বলছি, রাজনীতিবিদদের কথা বলছি, সবার কথা বলছি, ব্যক্তিগতভাবে আমি কি করছি সেটাও তো একটু প্রশ্ন এসে যায়। সেটা তো নিজেকেও প্রশ্ন করতে হবে। আমি আমার বাচ্চাকে কি শেখাবো? বাচ্চা কিন্তু আমি বললে শিখবে না, আমি যা করবো সেটাই শিখবে। চর্চাটা তো, চর্চাটার ক্ষেত্রে যে উদাহরণগুলো দিলাম, যে আমরা এই দুর্নীতিবাজদের যাদের যাদের চিত্র এই পর্যন্ত দেখেছি, আমরা তো এরকম দেখিনি। বরং কোরবানির ঈদ আসলে বা আপনি দেখবেন এই যে যখন লিচু আসে, লিচুর সিজন বা ইলিশ মাছের কত ছবি ফেসবুকে আছে। হ্যাঁ, মানে এই প্রতিযোগিতার একটা আবহ তৈরি হয়ে গিয়েছে আমাদের মধ্যে, একটা শ্রেণীর মধ্যে। এবং এই প্রতিযোগিতার আবহটা কি, কার কত টাকা আছে, কার কত ক্ষমতা আছে সেটা দেখানো। আপনি যখন এটা আরেকটা শ্রেণীকে দেখাবেন যার এটা নেই, সে যেরকম বঞ্চিত বোধ করবে, তার মধ্যেও কিন্তু একটা আগ্রহ জন্মাবে তাদেরকে ফলো করা, তাদের মতো হওয়ার। তো ওই জায়গাটায় আমি মনে করি রাষ্ট্রের আরো অনেক কঠোর হতে হবে, যেন এক্সাম্পল আমরা তৈরি করতে পারি। আমরা যেন এক্সাম্পল তৈরি করতে পারি যে দুর্নীতিবাজদের শাস্তি কিরকম হতে পারে, যেন ওটা দেখে বাকিরা অনেক সচেতন হয়, বরং উৎসাহিত না হয় যে এরকম একজন গাড়ি চালক এত কিছু করেছে তো আমি কেন নই। আমাদের এটা বন্ধ করতে হবে, আমি মনে করি এটা। এবং সেই ক্ষেত্রে শুধু আদালত বা আইনজীবীদের ভূমিকা নয়, সবারই ভূমিকা রয়েছে, সবাইকে জায়গায় তাহলে শাস্তি নিশ্চিত হওয়া, যেটাই ওই সময়টাতে বিরতি থেকে ফিরে এসে মজুমদার জুয়েলও বলছিলেন, তাকে যদি শাস্তি দেওয়া হয় তিনি সিনিয়র, তাহলে আমি জুনিয়র আর সাহসী পাবো না। সেই জায়গায় সোশ্যাল মিডিয়াটা একটু আসতে চাই মজুমদার জুয়েল। আমি ভালো খাচ্ছি, ছবিটা দিয়ে দিলাম। আমি ভালো কাপড় পরছি, ছবিটা দিয়ে দিলাম। ঘুরতে যাচ্ছি, ছবিটা দিয়ে দিলাম। আমার পাশে একজন এখনও আদর্শিক চর্চার কারণে তার ইনকাম কম, একটা পর্যায়ে তার বউ বলি, বাচ্চা বলি বা তার হাজব্যান্ড বা যেভাবেই আমরা বলি না কেন, তার পরিবার তখন মনে করতে শুরু করে যে আমরা অনেক পিছিয়ে আছি। স্ট্যাটাস, এই স্ট্যাটাস মানে ফেসবুকের স্ট্যাটাস আর এই স্ট্যাটাস, এই কিভাবে ভোগাচ্ছে মানুষকে? না, ফেসবুক তো নানাভাবে ভোগাচ্ছে। ফেসবুক ভয়ঙ্কর রকমের ভোগাচ্ছে এবং গুজব সৃষ্টিকারী হিসেবে ফেসবুক এখন একটা বড় জায়গায় পৌঁছে যাচ্ছে। দেখেন পৃথিবীর অনেক দেশে কিন্তু ফেসবুক নাই, নিষিদ্ধ। তারা কি চলছে না? তারা কি আধুনিকতার সঙ্গে নাই? তারা কি প্রযুক্তির সঙ্গে নাই? আছে। সেই জায়গাটা বন্ধ করে দেওয়া উচিত বলে মনে হয়। বাংলাদেশে যে পরিমাণ গুজব ছড়াচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত, এত মিথ্যা খবর, সেটি ফেসবুকের পক্ষেই সম্ভব এবং ফেসবুকের সবচেয়ে বেশি নষ্ট করছে সমাজ। আপনি পাশাপাশি তিনটা লোক বসে আছে, দেখবেন তিনটা লোকে নিজের মোবাইলের মধ্যে ফেসবুকিং করছে, একজন আরেকজনের সঙ্গে কথা পর্যন্ত বলছে না, পরিবারের মধ্যেও। ড্রয়িং রুমে বসে টেলিভিশন চলছে, কিন্তু পাশাপাশি ছেলে মা বাবা বসে ফেসবুকিং করছে। নষ্ট হয়ে যাচ্ছে সমাজটা। আর প্রভাবের কথা বলছেন, আমি যদি মনে করি যে আপনি ভালো আছেন, আপনি ঘুরতে যাচ্ছেন, ঘুরতে গিয়ে একটা ছবি দিচ্ছেন, আমি পারছি না, আমি আপনাকে জেলাস কেন ফিল করবো? আমার তো ভালো লাগার কথা যে ভালো ফেরদৌসী যাচ্ছে দুটো জায়গায়, যদি আমি সহ্য করতে না পারি, আই হ্যাভ টু কুইট। এটা হচ্ছে আদর্শের জায়গা। হ্যাঁ, ঠিক আছে, আমার খারাপ লাগছে, আমি আর ফেসবুক ইউজই করবো না।
সে জায়গাটা আপনি কখনো কাউকে নিতে পারবেন বলে আমার কাছে মনে হয় না। দুজন খুব চমৎকার করে কথা বলেছেন, কথাগুলো আসলে রিপিট হয়ে গেলেও একজন গাড়ি চালক ভাই 15,000 20,000 টাকা সর্বোচ্চ বেতন পায়, তার পরিবার যখন ওই প্রায় বস্তির কাছাকাছি একটা ঘরের মধ্যে থাকে, ঠিকমতো ওই মানে বেতনের টাকাটা দিয়ে ঠিকমতো খাওয়াতে পারে না, পড়াতে পারে না, তখন যদি আবার আলাদা করে ইলিশ মাছ আসে, নতুন গাড়িতে চড়তে পারে, ফ্ল্যাট বাড়িতে উঠতে পারে, সে কেন প্রশ্ন করবে? তার অবস্থানটা কি সেরকম করেছেন আপনি? আদর্শগত জায়গা কি তাকে সেভাবে গড়ে তুলেছেন? তা তো না। তো সে কেন প্রশ্ন করবে? সে এখন দেখছে আগে আমি বস্তির কাছাকাছি থাকতাম, এখন আমি এসি ঘরে ঘুমাতে পারছি, আমার তো ভালো। সে প্রশ্ন করবে কেন? প্রশ্ন করার কোনো জায়গা নেই, বরং উল্টো হওয়া উচিত ছিল, উল্টো হওয়া উচিত। যেমন ডক্টর বদিউর রহমানের বাবা মা তারা প্রশ্ন করেছেন, সেই জায়গাটা থেকে ছোটবেলা থেকে যদি আমাকে প্রশ্ন করে বড় না করেন, আমি তো বড় হয়ে দুর্নীতিবাজ হবই। এটার পিছন এটা কোনোভাবেই লাগাম টানার সুযোগ না। হ্যাঁ, লাগাম টানতে হবে বলছেন রাষ্ট্রকে। ব্যারিস্টার ফারজানা বললেন তো রাষ্ট্র, এখন আমিও বললাম একটু আগে যে যদি শুকনা কথায় চিড়া না ভেজে সেখানে ডাল গুড় যাই হোক ঢালতে হবে, ঢেলে গলা টিপে ধরতে হবে। ধরবে কেন? পলিটিক্যাল পার্টিসগুলো কি ঠিক আছে? তারা টাকার বিনিময়ে যদি নমিনেশন দেয়, তারা কেন ধরবে দুর্নীতিবাজকে? কেন ধরবে? কেউ যদি, আমি এরকমও শুনেছি যে কোনো পুলিশ অফিসার বলেছে আমরাই তো ক্ষমতা এনেছি সরকারকে, তো যে সরকারকে আসলেই তারা ক্ষমতা এনে থাকে, তাহলে তারা সরকারের কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? নেওয়ার তো কথা না, সে জায়গাটায় প্রশ্নই আসে না। এই জন্য সরকারকে একদম চোখ বন্ধ করে বঙ্গবন্ধুর মতো জায়গায় যে দুর্নীতিবাজদেরকে একদম হ্যাঁ এই দেশ থেকে মুক্ত করতেই হবে। এবং আমার তো মনে হয় ওই 74-73 ওই সময়ে এই শক্ত রকমের কথা বলার কারণে জাতির পিতাকে হত্যা করা হয়েছে। আমার মনে হয় এটা মানে পিছনে একটা বড় কারণ থাকতে পারে। অনেকেই এই কথাটাই বলে থাকেন যে তিনি চোরদেরকে চোর বলেছিলেন বলেই তাকে আসলে এই হত্যার শিকার হতে হয়েছে। বদিউর রহমান, আপনার কাছে আসি। ব্যবসায়ীকে আমি প্রশ্ন করতে পারি না, মাছের দাম যেটা হওয়ার কথা, যদি বলি একদম সিজনে হওয়ার কথা 300 টাকা, আমি একটা উদাহরণ দিচ্ছি, সেই মাছের দাম 600 টাকা, আমি তো প্রশ্ন করতে পারি না কেন আপনি মাছের দাম 600 টাকা নিচ্ছেন, উল্টো আমাকে বলেন আপনি কিনতে না পারলে আপনি যান, অপমানিত হতে হয় আমাকে। তাহলে প্রশ্ন আসলে কিভাবে এই সমাজ করবে, আর রাষ্ট্রই বা কেন প্রশ্ন করছে না? আপনার এগুলো তো অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে চট করে বলা যায় না, কারণ আমাদের কিছু আছে কালচার, কিছু আছে আলসার, জি সিটা চলে যায়। কিছু আছে সিভিল সার্ভিস, অনেকে সি লেখার সময় মাথায় গোল্লা দিয়ে ওটা হয়ে যায় ইভিল সার্ভিস। তো সিভিল সার্ভিস যদি ইভিল সার্ভিস হয়, কালচার যদি আলসার হয়, সেটা যদি আপনার মেনে নেন, ওই যে আমার মাঝে মাঝে এই গল্পটা মনে পড়ে, গণক হঠাৎ করে রাজাকে বলল যে এই বছর এমন বন্যা হবে, সমস্ত সুপেয় পানি শেষ হয়ে যাবে, সবাই বন্যার পানি খাওয়া লাগবে। তবে একটা কারণ আছে, একটা ফল আছে, এটা বন্যার পানি যারা খাবে তারা উল্টো কথা বলবে, যেটা এখন সত্য সেটাকে মিথ্যা বলবে, মিথ্যাটাকে সত্য, উল্টো হয়ে যাবে সব। তো উজির বুদ্ধি দিল যে ঠিক আছে, যার যতটুক পাত্র আছে সুপেয় পানি জমা, কত আর জমাইতে পারে, বন্যায় সব তো এখন গরিবের আগে শেষ হয়ে গেল, তারা উল্টো বলা শুরু করছে, বাকিরা শুরু করলো। রাজা উজিররা তো দেখে সব উল্টো বলে, উজিরের তো কাজ বুদ্ধি দেয়া, বুদ্ধি দিল যে রাজামশাই আমাদের যেটুক সুপেয় পানি আছে এটা ফেলে দেন, আমরাও তাদের মতো খাই, তাহলে সব এক হয়ে যাব, তাহলে তো আর ঝামেলা থাকলো না। এখন এক হয়ে যাওয়ার সিস্টেমের মধ্যে সবাই যখন কোরাস গিয়ে শুরু করছে, সেখানে আপনার সময় লাগবে। এটা রেভলিউশন দিয়ে সবসময় হবে না, এটা এভলিউশনের ব্যাপার আছে। কারণ অস্থি মজ্জা সবটা তো সবাই এসে গেছে, আমরা সবাই পপি চুষ হয়েছি, পরস্পর পিঠ চুলকানি সমিতি, পপি চুষ, একজন একজনের পিঠ চুলকাচ্ছি। আমার শত্রু আমাকে যদি কাট করে এসে যায়, শত্রুর বিরুদ্ধে কিছু হলে শত্রু আমার মিত্র, আমরা সেটা বলি। বঙ্গবন্ধুকে হত্যা করলো, তখন যাইয়া ওই আওয়ামী লীগের লোকজনও তো আবার সেখানে চলে গেল, যে ওর আমার কি নিজের লোক পাইল নাকি, কোথার থেকে আসলো, এগুলো সব আগে আওয়ামী লীগ ছিল না, সব সেগুলো চলে যাচ্ছে। আবার এরশাদ আসলো, সব সেখানে হুমড়ি খেয়ে পড়ছে। তো এই যে আপনার বিবর্তনের মধ্যে যেগুলা যাচ্ছে, এগুলাতে কেউ নীতি ধরে রাখতেছে না, আদর্শ ধরে রাখতেছে না। এক দ্বিতীয় জিনিস হইল আপনার
বঙ্গবন্ধুর পিরিয়ড থেকে আপনি দেখেন না দুর্নীতি। বঙ্গবন্ধু নিজেই তো বলছে সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি। তো বঙ্গবন্ধুর মাফের একজন নেতা যার দেহের চাইতে কলিজা বড়, তো তিনি যদি এটা বলেন তাহলে কোথায় যাব? তিনি যদি বলেন গাজী আমার কম্বলটা কোথায়, গাজীকে চিনেন তো আপনার আত্মীয় বা আমার আত্মীয় হয় কিনা, গাজী গোলাম মুস্তফা রেড ক্রসের চেয়ারম্যান ছিল, যে এত কম্বল আসছে রিলিফে বঙ্গবন্ধুর ভাগে তো একটা পরে, আমার কম্বলটা কোথায়? তারপরে যখন বঙ্গবন্ধু রেড দিয়ে মজুদ্দার ধরতে যাচ্ছিল, আমি দিয়ে ব্লক রেড দিতেছিল না, ব্লক রেড দেওয়ার পরে দেখেছে সব তো তারা, কাগে ধরে সব তো তারা, ওই এই সদরি ওই সদরি ভুঁইয়া সব তো তারা, কারণ তখন তো বাজারদের জন্মই হয় নাই, আলী একা। তো সেই সময় যেটা শুরু হইলো, তারপরে উনি শক্ত করতে গেলেন। কিন্তু আমি একটা বিষয় ডিফার করি, সেটা হইলো তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য, দেশের জন্য জীবন কোরবান করে দিলেন। কিন্তু শেষ মুহূর্তে বাকশাল করার পরে ওই যে যারা তার এই নীতি মানতে পারে না, সব হয়ে গেল। কিন্তু আলীর মধ্যে, আওয়ামী লীগের মধ্যে একটা ফরস্বীকাতরতা থাকে, এরা বলে রাজনৈতিক বক্তব্য দিয়ে একে দমন করে ওটা দমন করবে, কিন্তু একটা জায়গায় যায় না, কিছু জায়গায়। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। 2003 সালে বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান দুইজনকে একসাথে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে, স্মরণ থাকতে পারে। আমি নিজে তো ক্যাবিনেটের জয়েন্ট সেক্রেটারি, সাইটেশন, আমার প্রতি নির্দেশ ছিল যে সাইটেশন লিখার সময় দুইজনকে, বঙ্গবন্ধু বড় তো উঁচু তো, তারে টেনে একটু চেপে নামাতে হবে, ছোটো করতে হবে, আর জিয়াউর রহমান খাটো, তারে একটু টেনে উঠাতে হবে, মোটামুটি সমান করতে হবে। আজ পর্যন্ত আমি তাজ্জব হয়ে যাই, যিনি দেশ দেন, জাতির জনগণ স্বাধীনতা দিয়েছেন, তাকে স্বাধীনতা পুরস্কার, এটা আবার আওয়ামী লীগ মেনে নেয় না, করে না, এখনও বাতিল করে নাই। তো এই জাতীয় কিছু জিনিস আছে। আবার যে আওয়ামী লীগে পলিটিক্যাল সুবিধার জন্য এরশাদের সময় 86 নির্বাচনে কি বলছে, যে এরশাদের নির্বাচনে যে যাবে জাতীয় বেঈমান হবে, 24 ঘন্টা না যাতে ইউটার্ন হইতো সে নির্বাচনে চলে আসছে। যুক্তি দেখানো হয় আমি নির্বাচনমুখী দল, ঠিক আছে। মইনিউ আসার পরে কি হলো, সামরিক আইনের বিরুদ্ধে বা আসতে পারবে না করেও, কিন্তু আমাদের আন্দোলনের ফসল বলা হইল। তো রাজনীতি যদি নীতির মধ্যে না থাকে, রাজনীতির রয়ের ফোঁটা যদি চলে যায়, এটা আমার ফেভারিট কথা আমি বলি, আমার একটা বইও আছে, কিছু রাজনীতি কিছু বাজে, রয়ের ফোঁটাটা যদি উনিরা নিয়ে যায়, হয়ে যায় বাজনীতি। বাজনীতি হইলে আপনি নীতিতে থাকবেন না, চৌ মারবেন, শিকার নদাতে পেলে খড়কুটা হইলেও নেবেন। তো এই যে সিচুয়েশানটা হয়ে গেছে, এটা এখন একজন পারবে। বঙ্গবন্ধু যেভাবে সোচ্চার ছিলেন, এখন শেখ হাসিনা যদি ব্যক্তিগতভাবে চান, ব্যক্তিগত বলছি এই জন্য দুইটা সিচুয়েশান বলি, বঙ্গবন্ধুর 32 নম্বরে তো আমরা ডেইলি যেতাম, একদিন না গেলে ভাত হজম হইতো না, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমি 32 নম্বর উঠে যাই না, কারণ যাওয়ার দরকার হয় না, তো সব তো আওয়ামী লীগ এখন। হ্যাঁ, বঙ্গবন্ধু রেস করছে সরোয়ার্দী উদ্যানে এক বৈঠকে, শেষে বলতেছিলেন যে আমার উপর আপনাদের আস্থা আছে, সব আমরা হাত উঠাইলাম। আমার পাশে সিরাজুল আলম খান বসা, তিনিও হাত উঠাইলেন। তারপরে বঙ্গবন্ধু বললেন যে আওয়ামী লীগের উপর আস্থা আছে, তখন দেখা যায় সিরাজুল আলম খান হাত উঠায় না, অনেকেই উঠায় নাই। ঠিক এখন যদি সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যদি এরকম, জি এখন সেই সিচুয়েশন, এখন আমি বলি আপনি শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের ভোট দেন, যে এক পাশে শেখ হাসিনা বনাম আওয়ামী লীগ, আপনি দেখবেন শেখ হাসিনা 75 থেকে 80% ভোট পাবে, আওয়ামী লীগ 50% পাবি না শোনা। অতএব শেখ হাসিনা চাইলে এগুলা করতে পারবেন, তিনি তার তো কিছু উইং দরকার, যে ক্ষেত্রে বলা হয়ে থাকে যে একজন ব্যক্তি আসলে পারবেন কিনা। ব্যারিস্টার ফারজানা, ছোট করে শুনে নিয়ে শেষ করি। একটু সময় দিতে হবে। সেটা হচ্ছে যে এই যে রাজনীতির কথা আসছে, তো এখানে রাজনীতি তো বাকি অ্যাজ আই সেড কোনোটাই আলাদা করে দেখার উপায় নেই। আদর্শিক রাজনীতি থেকে আমরা কেন সরলাম, বা আমাদের রাজনীতি থেকে অপরাজনীতি ঢুকেছে কিনা রাজনীতিতে, সেটা তো বোঝাই যায় যে ষড়যন্ত্রের রাজনীতি কত দূর গিয়েছে, যে আপনার 21শে আগস্টের মতো গ্রেনেড হামলা করতে হয়, বঙ্গবন্ধুর মতো নেতাকে হত্যা করতে হয়, এগুলো তো ষড়যন্ত্রের রাজনীতির অংশ। এবং আমরা বিদেশিদের উপর নির্ভর করি যখন আমাদের ইলেকশনগুলো চলে আসে। তো এছাড়াও আমরা তো দেখি অনেক রাজনীতিবিদ, অনেক নেতা, তারাও দুর্নীতিগ্রস্ত হয়ে যান অনেক সময়, এবং রাজনীতিতে এখন টাকার অঙ্কটাও বেড়ে গিয়েছে, ইলেকশনের সময় সেটা দেখলে বোঝা যায়। তো সেই জায়গায় আদর্শিক রাজনীতিটা চর্চা করা চারদিকে যখন এই অবস্থা হয়ে যায়, একটু টাফ হয়ে যায়। তবে আমি মনে করি এখনকার তরুণরা
যারা রাজনীতি সচেতন তারা হয়তো একটা ডিফারেন্স তৈরি করতে পারেন, অ্যাজ ওয়েল এজ শুধু রাজনীতি না, অন্য সেক্টরগুলোর কথাও যদি বলি। এখন যেহেতু দুর্নীতির বিরুদ্ধে সামাজিক একটা আন্দোলনের মতো উঠে আসছে, মানুষ কিন্তু নাভিশ্বাস হয়তো অনেক জায়গায় এই যে যেগুলো দেখছি আমরা, মানুষ কিন্তু চায় যে এগুলার অবসান হোক, যেটা বঙ্গবন্ধু যেটা বাকশালের সময় যেটা ইসে করেছিলেন যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, এই জাতীয় একটা তার যে চিন্তা ভাবনা ছিল, সেই জায়গাটা আমার মনে হচ্ছে আমি আশাবাদী মানুষ, আমি ভরসা রাখতে চাই। আমি মনে করি সমাজ একদম এতই পচে যায়নি যে আমরা এতটাই হতাশ হয়ে যাব যে আমাদের কোনো আশা আর নেই। যখন একটা রাষ্ট্রের উন্নয়ন হতে থাকে তখন কিন্তু দুর্নীতিও কিছুটা বেড়ে যায়, এটা বিভিন্ন গবেষণায় দেখা যায়। তো আমি মনে করি সেই জায়গাটায় দুর্নীতি যেগুলো হয়েছে সেগুলোর কঠিন হস্তে যদি দমন কেউ করতে পারে, সেটা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেবেন, কিন্তু তিনি তো একা সব করতে পারবেন না, তিনি তো বিচার ব্যবস্থায় গিয়ে করে আসতে পারবেন না, তিনি তো একা একা পুলিশ বাহিনীকে ইসে করতে পারবেন না। তো সেই জায়গায় সবার তো সম্মিলিত উদ্যোগটা লাগবে, তার শুধু সদিচ্ছে থাকলে হবে না। আমরা দেখতে পাচ্ছিলাম যে আইআরএর যে রিপোর্টটা ছিল সেখানে কিন্তু এসছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে 70% মানুষ ইসে করেন, হ্যাঁ, ট্রাস্ট করেন। তো সেই জায়গাটা হয়তো ওনার একটা বড় একটা অ্যাডভান্টেজ আছে যে মানুষের শক্তি তার পাশে রয়েছে এবং তিনি কঠোর হতে পারবেন। কিন্তু শুধু মাননীয় প্রধানমন্ত্রীর উপর আমরা যদি নির্ভর করি সেটা আমার মনে হয় একটু অন্যায় হয়ে যায়। সাথে সাথে আমাদের নিজেদেরকেও পরিবর্তন করতে হবে, আমাদের মানসিকতাকে, যে আমরা যেন এটা না মনে করি যে আমার যদি টাকা না থাকে তাহলে আমার কোনো ভ্যালু নাই। সমাজ থেকে এই চিন্তাটা কিভাবে আমি দূর করব, সমাজের মানুষের মগজ থেকে, ভোগবাদী সমাজ যেহেতু হয়ে গেছে, নেতৃত্ব থাকলে আপনারা যেভাবে বলছিলেন আশা করছি এখনো মানুষ শক্ত আর খারাপ হয়ে যায়নি, সেখানে সঠিক নেতৃত্ব সামনে থাকলে নিঃসন্দেহে তার পেছনে তো এরকম মানুষ পাওয়াই যাবে যারা দাঁড়িয়ে যাবেন এই দুর্নীতি বিরুদ্ধে লড়বার জন্য। 30 সেকেন্ডে মজুমদার জুয়েল কিছু যুক্ত করবেন কিনা? অবশ্যই নয়, কারণ দুজনের কথার সাথে শুধু ধরে বলি যে একমাত্র এখন পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যদি উদ্যোগ নেন, কারণ তিনি আসলে সব কিছুই করেন, আসলেই তাই, মানে একজনের দ্বারা সম্ভব না, কিন্তু তিনি করবেন। করতে পারলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব, করতে না পারলে একজন একটা বলবে, যখন ধরেন ভারতের সঙ্গে সমঝোতা হলো আর একটা দল বলছে চুক্তি 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 করে দেশকে বিক্রি করে দিচ্ছে। এই যে মিথ্যা বলা, তার সঙ্গে সত্যের ফাইট, এই ফাইটটা থামানো না গেলে না এরকমই চলতে থাকবে। এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন, শক্ত হাতে দমন করতে হবে এবং সত্যিকার অর্থে একটি জোরালো আহ্বান থাকলে সেখানে মানুষ সারা দিবি, যারা রয়েছেন এখনো ভালো মানুষ। আজকে আলোচনা শেষ করতে হচ্ছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বদিউর রহমান আপনাকে, ব্যারিস্টার ফারজানা আপনাকে অসংখ্য ধন্যবাদ, মজুমদার জুয়েল আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় থাকবার জন্য। এবং সত্যিকার অর্থে আমরা প্রত্যাশা রাখতেই চাই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তো আসলে সবাই তাকিয়ে থাকেন, তার প্রতি ভরসাও মানুষের বেশি এবং জরিপও তাই বলছে। সেই জায়গাটা থেকে এই যে বলিষ্ঠ নেতৃত্ব এবং সেই নেতৃত্বের যখন জোরালো একটি আহ্বান আসবে, আদর্শবাদের পেছনে আবারও আমরা হয়তো দলে দলে ভিড়তে পারবো, সেই প্রত্যাশাটা রেখেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।